আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, আপনাদের মনে হয় না হঠাৎ এই 18 মাস বাদে আমাদের রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি হঠাৎ এইভাবে মুখ খুললেন কেন? নির্বাচন তো হয়ে গেছে 12 তারিখে, তিনি মুখ খুললেন যতদূর সম্ভব 20 তারিখ, 20শে ফেব্রুয়ারি। এই 6 দিন সময়টা, 8 দিন সময়টা উনি নিলেন কেন? প্রশ্নটা আপনার মনে জাগা উচিত। এবং আপনারা যা দেখেন তাই, যা দেখানো হয় তাই আপনারা দেখেন, কিন্তু কলকাঠি যে পেছনে নড়ছে সেটা কি অনুধাবন করতে পারেন? এই যে আমাদের উপদেষ্টাদের যে সরকার ছিল, সেখানে আপনাদের একজন নিরাপত্তা উপদেষ্টা ছিল খলিলুর রহমান। তিনি হঠাৎ উড়ে গিয়ে জুড়ে বসলেন বিএনপি সরকারে, হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। ছিলেন এনএসএ, হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী, তাও আবার উল্টো ফ্রন্টে। কি করে হলো? কোন তো অঙ্ক রয়েছে। আমায় তো গুজববাজ বলে দেখে দেন, তো মাথা খাটান, পরে আমি বলবো মাথা খাটান। আসলে দেখিয়ে দেওয়া খুব মুশকিল, মানে সহজ। দারাম করে 4টে শব্দ খরচ করে দিলাম কমেন্ট বক্সে, খুব সহজ। সাংবাদিকতা অত সহজ নয়। যে ঘটনাটা ঘটছে না, আপনাদের দেখানো হচ্ছে, সব সময় জানবেন তার পেছনে একটা ঘটনা আছে। আমি ওই ঘটনাটার পেছনে যাই। শাহাবুদ্দিন চুপ্পুর এই যে ইন্টারভিউ, সেটা বড় নয়। ইন্টারভিউটা 8 দিন বাদে হঠাৎ উনি দিলেন কেন? এত বিস্ফোরক তথ্য দিলেন কেন? ওটা হচ্ছে আসল নিউজ। যেটা সামনে আনা হচ্ছে সেটা নিউজ নয়। যাই হোক, সকলের এটা জানা উচিত। দেখুন, আমি অনেক আগে বলে দিই বলে আপনাদের স্মরণে থাকে না, তারপর যখন তাৎক্ষণিকভাবে মেলে না, তখন আমার গায়ে একটা ট্যাগ মেরে দেন যে এই লোকটা গুজববাজ। এখন আমার ট্যাগ হয়ে গেছে বাংলাদেশে। আমি 5ই ফেব্রুয়ারি একটা খবর করেছিলাম, এই দেখুন আমার নোটশিটে লেখা আছে, 5ই ফেব্রুয়ারি একটা খবর করেছিলাম। আমার সব লেখা থাকে, যেখান দিয়ে যা খবর পাই। আপনি 15 বছর আগের খবর জিজ্ঞেস করুন, আমার কাছে কিন্তু লেখা রয়েছে। আমার নোট বই সব আলাদা আলাদা বাঁধানো থাকে। আপনি যে কোনো দিনের যে কোনো সময়ের আপনি বলবেন, আমি খুঁজে বার করে দেবো কি ঘটনা ঘটেছিল। কাগজ দেখতে হবে না আমাকে। আচ্ছা, সেখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি হয়েছিল। ওই 5 ফেব্রুয়ারির ভিডিওতে আপনারা দেখবেন, আমি বলেছিলাম চুক্তি হয়েছিল। কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026। এটা হচ্ছে এগ্রিমেন্টের যেটা শিরোনাম। তার সেগমেন্ট 1 ছিল স্ট্র্যাটেজিক, আকাশ এবং সমুদ্র পথের রক্ষণাবেক্ষণ এবং তার স্থিতিশীলতা এবং তার বাকি যে নিরাপত্তা, সেগুলো বজায় রাখা। এগুলো কমন, দুজনেরই কিন্তু কমন ইন্টারেস্ট। ওয়াশিংটন দিল্লির কমন ইন্টারেস্ট মনে করুন, বা 5ই ফেব্রুয়ারি ভিডিওটা দেখে নিলেও ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, ইন্টারন্যাশনাল টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজম, এদের অর্থায়ন, এগুলো বন্ধ না হলে যে কোনো পক্ষ সার্জিক্যাল স্ট্রাইক করতে পারবে। প্যাসিফিক যে এগ্রিমেন্টটা হয়েছিল, আমি সেটা আগে পড়ে দিই, তারপরে বলছি আমি সব। প্যাসিফিক ওশান, ইন্দো প্যাসিফিক ওশান, এই এবং গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সকল ধরনের অর্থনৈতিক সামাজিক কর্মকাণ্ড পূর্বের ন্যায় সর্বাত্মক সহযোগিতা, সমঝোতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে কাজ করবে। দিল্লি এবং ওয়াশিংটন একযোগে কাজ করবে।
কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়ন চলমান থাকবে 3 মাস অন্তর। এই যে এগ্রিমেন্টটা 2036 কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026 to 2036, 10 বছরের এগ্রিমেন্ট। প্রতি 3 মাস অন্তর এটা রিনিউ হবে, মানে আবার চলমান থাকবে, কিন্তু রিনিউ হবে। সেদিনই মার্কো রুবিওর সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছিল। মার্কো রুবিও বলেছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার বজায় রাখা কাজ করার অঙ্গীকার ওয়াশিংটন এবং ঢাকা একসঙ্গে চালাবে আপনি ফেরার পর। 16 মিনিট তাদের মধ্যে কথা হয়েছিল। এই যে এগ্রিমেন্টটা হয়েছিল না, এই এগ্রিমেন্টে পরিষ্কার একটা লেখা ছিল, আমি বলেও ছিলাম যে ওভারল্যাপিং সিস্টেমে কাজ হবে। ওভারল্যাপিং সিস্টেমটা কি? যখন যেখানে যার প্রয়োজন হবে সে তখন গিয়ে কাজটা করবে, কখনো ওয়াশিংটন করবে, কখনো দিল্লি করবে। দুজনে একই উদ্দেশ্যটা, একই, বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং ভারতবর্ষের সঙ্গে ওয়াশিংটনের একটা চলমান বাস্তবিক সম্পর্ক তৈরি করা এবং একে অপরের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা, যেটা জেডি ভান্স এবং মার্কো রুবিও করছেন। এবং উল্টো পথে হাঁটছে আমাদের ডোনাল্ড ট্রাম্প, সেটা আলাদা কথা। এটা রাজনীতিতে হয়, অনেক সময় হয়, এদিক ওদিক হয়। এখন এই যে মানে খেলাগুলো কিরকম হচ্ছে, কারণ আমাদের কলকাতায় আগে বাসে এরকম দড়ি টানা থাকতো, বেল থাকতো, কন্ডাক্টর ঠাং করে মারলে পরে বাস থেমে যেত, ঠাং ঠাং করে মারলে চলে যেত, আবার দৌড়তে শুরু করতো বাস। এখনো কলকাতার ট্রামে আছে, ঠাং ঠাং করে মারলে গাড়ি চলে, আবার ঠাং করে মারলে পরে গাড়ি থেমে যায়। তো এখানে গাড়ির আমি ঘন্টির বদলে আমি স্টিয়ারিংটা ধরছি। এই যে বাংলাদেশটা চলছে ঠিক, আপনারা দেখছেন চলছে ঠিক। এখন কথা হলো স্টিয়ারিংটা কার হাতে, দিল্লির হাতে না ওয়াশিংটনের হাতে? তাহলে কোন অঙ্কতে, আপনি বলুন কোন অঙ্কতে এই উপদেষ্টা মন্ডলীর থেকে একজন উপদেষ্টা বিতর্কিত, তিনি গিয়ে সোজা বসে পড়েন একেবারে বিএনপির একেবারে মন্ত্রিসভাতে, তাও পররাষ্ট্রমন্ত্রী? কোন অঙ্কে মেলে কি? মেলে না। আপনারাও মেলাতে পারছেন না, ভাবছেন কি হলো। সত্যি কথা তো, আপনারা গালে হাত দিয়ে গাল চুলকোতে ব্যাপারটা ভুলেই গিয়েছেন একদিনে। আমি কিন্তু ভুলিনি। আসলে হচ্ছে ওটা হচ্ছে ঘুষ প্রার্থী, বোঝেন? ভোটে ঘুষ প্রার্থী দেওয়া হয়। ওই দলের ক্যান্ডিডেট ঠিক আছে বেরিয়ে গিয়ে বদমাইশি করছে, তো ঠিক আছে, ধরুন আমি সিপিএম করছি, সিপিএম এর সঙ্গে আমার পোষায়নি, একটা সিট নিয়ে গন্ডগোল হয়েছে, সেখানে আমি নির্দল প্রার্থী হিসেবে, সিপিএম দেয়নি জায়গা, আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেলাম। ওখানে সিপিএম করবে গিয়ে একটা ঘুষ প্রার্থী দিয়ে দেবে, যে এলাকায় বেশ পরিচিত এবং সিপিএম এর ব্যাকআপ থাকবে, একটা ঘুষ প্রার্থী দিয়ে দেবে। এই যে ঘুষ প্রার্থী দেওয়া না, এটা হচ্ছে আমাদের খলিলুর রহমান ঘুষ প্রার্থী দেওয়া। এবার গোঁজটা কার, ওয়াশিংটনের গোঁজ নাকি দিল্লির গোঁজ, সেটা আপনারা ভেবে আমাকে মন্তব্য করে জানান। অনেক তো তরুণরা গুজবের কারখানা তো লেখেন। তো এবার আপনাদের চিন্তা শক্তি কত দূর বিস্তৃত, হ্যাঁ, এটা আমি একবার দেখতে চাই। আপনারা খুঁজে বার করুন যে এই ঘুষটা কার হতে পারে, দিল্লির হতে পারে নাকি ওয়াশিংটনের হতে পারে। নইলে এরকম অঙ্ক তো সাধারণত মিলে না, এই অঙ্কের বইতে এরকম অঙ্ক পাওয়া যাবে না। এবার আসি তারেক রহমানের ভারত ভিজিটের কথা। আগামী সপ্তাহে খুব সম্ভবত নইলে নেক্সট মান্থে হয়তো ফার্স্ট উইকে এই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী বিএনপির, তিনি ঢাকা আসছেন। ঢাকা এসে জয়শঙ্করজি এবং এনএসএ দুজনের সঙ্গে, আমাদের অজিত ডোভাল দুজনের সঙ্গে কথা হবে, একটা ডেট ফিক্স করা হবে, মোদিজির টাইম নেওয়া হবে। এখানে দুজনই থাকবেন, রাষ্ট্রীয় অতিথি হিসেবে থাকবেন, মানে রাষ্ট্রীয় অতিথি তো বড়দের এতে হয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষেত্রে হয়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় উনি থাকবেন।
আর ওখানে তাকে জানিয়ে দেওয়া হবে কবে তারেক রহমান এখানে মানে দিল্লিতে আসবেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার বৈঠকটি হবে। আর এই যে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন না, হঠাৎ হঠাৎ করে এখানে ওখানে খুলে যাচ্ছে, আওয়ামী লীগের মিছিল হচ্ছে, ওখানে এই 34 নম্বর আপনার যে 32 নম্বর বাড়ির সামনে গতকালকে এটা পরশুদিনকে আপনার তো একটা ভিডিও আমার কাছে এসছে, এই বিতরণ হচ্ছে, আপনার ইফতার বিতরণ হচ্ছে। এগুলো তো এমনি এমনি হচ্ছে না, আস্তে 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 বিএনপি করছে কি, বিএনপি দেখেও দেখছে না, ওভারলুক করছে, সেনাবাহিনী ওভারলুক করছে। এই যে সেনা এত রদবদল হলো, আমি করিনি, এই রদবদল হলো, সে রদবদলের পেছনে কারণটা কি? চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যাদের কানেকশন ছিল, দেখুন সেই লোকগুলোকে সাফল করা হলো, কাউকে রিসাফল করা হলো, কাউকে সাফল করা হলো, কাউকে ওখান থেকে সরিয়ে এনে রাষ্ট্রদূত বানিয়ে দেওয়া হলো। প্রাইস পোস্টিং নিয়ে দিচ্ছি, কিন্তু তুমি সেনাবাহিনী থেকে সরে যাও, মানে মূল জায়গা থেকে সরে যাও। ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে কি ঘটনা ঘটে আমি জানি না, সেটা এখন দেখতে হবে। তবে অনেক ঘটনা ঘটছে। এবার আপনারা সেই ঘুরে ফিরে আবার সেই প্রসঙ্গে আসবেন যে শেখ হাসিনা কবে আসছেন। আমি জানি এই প্রসঙ্গে আপনারা আসবেন, শেখ হাসিনা কবে আসবেন। এই যে কাজকর্মগুলো চলছে না, জানবেন সব শেখ হাসিনা প্রত্যাবর্তনের হিসেব অনুযায়ী কাজকর্মগুলো হচ্ছে। এই যত কিছু হচ্ছে সব পরিষ্কার করার কাজ চলছে। শেখ হাসিনা দেশে ফেরার আগে এই যে আজকে যে আমি যে নামগুলো বলেছি, এবং যত এখানে আপনার দান 1 মিনিট ধরুন, আমি আজকের পেজটা বার করি। আজকের নোটটা হলো এই যে আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, ফয়জুল করিম খান, এরা যারা রাষ্ট্রপতিকে গিয়ে ওই সমস্ত করেছিলেন, এরা সব অ্যারেস্ট হবে, সব অ্যারেস্ট হবে। তাজুল ইসলাম তিনিও অ্যারেস্ট হবেন, তাজুলকে তো সরিয়ে দিয়েছে, তিনিও অ্যারেস্ট হবেন। কেউ বাইরে থাকবে না, সব জায়গার মতো সব সাইজ হয়ে যাবে। আর এই যত এই যে চ্যাংড়া ফ্যাংড়া গুলো যেগুলো দেখছিলেন না, সব কোথায় যাবে খুঁজে পাবেন না। কবে হঠাৎ দেখবেন যে হাওয়া হয়ে গেছে, অ্যারেস্ট হবে না কি হবে আমি বলতে পারবো না। কবে দেখবেন যে বাজারে ঘুরছে না, বাড়িতে ফিরছে না, বাড়ির লোকজন খুঁজে বেড়াচ্ছে, ব্যাপারটা কি হলো, কোথায় গেল, দেখবেন এইগুলো হবে। ভবিষ্যতে অনেক কিছুই হবে। তবে এটা জানিয়ে রাখি, কোথায় বলবো না, ঢাকাতেই শেখ হাসিনার জন্য বাড়ি দেখা হচ্ছে, ঢাকাতেই। কোথায় হচ্ছে সেটা আমি বলবো না। তার বাড়ি সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ চলছে, তার মানে বুঝতেই পারছেন খুব একটা দেরি নেই। কিন্তু কোথায় আমি বলবো না, সিকিউরিটির কারণে আপনারাও কখনো আমায় জিজ্ঞেস করবেন না, আর আমি তো বলবোই না, জিজ্ঞেস করলেও আমি বলবো না। কেউ যদি ফোন করে আমায় জিজ্ঞেস করবেন না, আমি বলবো না। তো যাই হোক, আজকে ভেবেছিলাম কোনো লাইভে এসে এটা বলবো, আজকে কোনো লাইভ আমার নেই। তা আমি ভাবলাম যে রাত্রিবেলা আজকে আপনাদের এই সংবাদটুকু দিয়ে আজকে রাত্রিটা আপনার একটু শান্তিতে কাটুক, কতগুলো মনে প্রশ্ন নিয়ে, যে খলিলুর রহমান কার গোঁজ, আর এইগুলো কবে কি হবে, আর স্টিয়ারিংটা কার হাতে। শুধু একটা জিনিস জানবেন, এক মেটিকুলাসে শেখ হাসিনা গেছিলেন, আর এক মেটিকুলাসে ইউনূস চলে গেলেন। দুটোই মেটিকুলাস ডিজাইন। একজনের মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, একটা হচ্ছে দিল্লি করেছে। তফাৎটা হচ্ছে এইখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের প্রাণনাথ তিনি সম্ভবত ভারতে আসছেন। প্রাণনাথ বলতে আমাদের মালিকের একটা দূত, তিনি হচ্ছে মার্কো রুবিও। তার বার্তা নিয়ে সামনের মাসের প্রথম সপ্তাহে ভারত ভিজিটে আসছেন, এবং তিনি এসে জানাবেন কবে
মানে কত দিনের জন্য মালিক ভারতবর্ষে এসে দুদিন কাটিয়ে যাবেন। এখন এই যে আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, আপনারাও দেখে নিতে পারেন। যে খবরটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, মার্কো রুবিও টু ভিজিট ইন্ডিয়া ভেরি সুন, ট্রাম্প ট্রিপ অলসো অন কার্ড, সেজ অ্যাম্বাসেডর সার্জিও গোর। অনেক বড় রিপোর্ট, কিন্তু সংক্ষিপ্ত আকারে যেটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ইউএস অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া সার্জিও গোর সেজ মিটিং বিটুইন প্রাইম মিনিস্টার মোদি অ্যান্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ এক্সপেক্টেড at the right moment. Speaking at the AI Impact Summit, he also welcomed India as a co-founder of Pax Silica initiative, calling the partnership with US limitless. এরপরে এই দেখুন আরো অনেক লেখা রয়েছে, প্রচুর। এখন এই তথ্য যদি আমি বলতে যাই তাহলে পরে এই 20 মিনিটের ভিডিও হয়ে যাবে। 20 মিনিটের ভিডিও আমি তো আপনাদের করব না, কারণ আপনাদের সময়ের দাম আছে। আমি সংক্ষেপে বলে দিই, এই যে প্যাক্সিলিকা নিয়ে আমি একটা করেছিলাম, যা ভারতবর্ষের কাছে কিছু প্যাক্সিলিকা আছে। এখন যেখানেই ডোনাল্ড ট্রাম্প মহাশয় দেখবেন যে এখানে কিছু পাওয়া যেতে পারে, তাহলে তার সেইটা চাই। আর দ্বিতীয় হচ্ছে, তিনি এই যে ট্যারিফ নিয়ে যা ফেসেছেন, আমি শুরু থেকে বলে আসছি ট্যারিফই ওনাকে মারবে। ট্যারিফ নিয়ে যা ফেসেছেন আর ভারতবর্ষের সঙ্গে যেভাবে আটকে রয়েছে, এখানে রিপোর্টে বলা হয়েছে এই ট্যারিফ গন্ডগোলটা মেটানোর জন্য এখন উনি সরলীকরণ করে দিয়ে, মানে ভারতবর্ষের যা 10% ছিল সেই 10%ই রয়ে গেল। ভারতবর্ষের ওপরে কোনো প্রভাব আর পড়বে না। রাশিয়া থেকে তেল কেনা ফেনা নিয়ে এই সমস্ত মানে ওই ট্যারিফ সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, ফলে কোথাও উনি আর কোনো বাধা দিতে পারবেন না। এখন এই নতুন পরিস্থিতিতে ভারতবর্ষের সঙ্গে তার যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক পুনঃস্থাপনের জন্য তিনি এখন প্রথমে তো একটা বন্ধু, মাই বেস্ট ফ্রেন্ড নরেন্দ্র মোদী এদিকে তো একটা দিলেন একটা বার্তা, তাতেও নরেন্দ্র মোদী কিন্তু ওই ট্রেড ডিল সই করলেন না, পিছিয়ে দিলেন। মার্চের মাঝামাঝি হতে পারে, সেটা আমি বলেছিলাম যে দেখবেন সেপ্টেম্বর গড়িয়ে গেছে, তারপর আবার শুনবেন যে ওটা 2027 মার্চে হবে। এরা মনে করে টেনে লম্বা করে গাড়ারের মতো টানা হচ্ছে আর কি। তো ভারতের কেউ যায় আসে না। এখন দেখছেন যে আমি তো এখানে ট্যারিফ নিয়ে তো মার খেয়েছি, আমার দেশে একবারে খাদ্যের টান, আমার একদম জনসমর্থনে ভাটা পড়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে গিয়ে আমি নিজের দেশের জনগণকে বিপদে ফেলেছি। এই যে ট্যারিফ আমি যে চাপিয়েছি, এখন ট্যারিফের পয়সাটা দিচ্ছে কি? ভারত তো 100 টাকার মাল 100 টাকাতেই পাঠাচ্ছে, চীন 100 টাকার মাল চীন 100 টাকাতে পাঠাচ্ছে, বাংলাদেশ 100 টাকার মাল 100 টাকাতেই পাঠাচ্ছে। বাংলাদেশের ওপরে 30% না 40% চাপিয়ে দিলেন, এখন কমিয়েছেন। ভারতের উপরে 50% চাপিয়ে দিলেন। তার মানে কি, ভারতের যে মালটা 100 টাকায় আগে আমেরিকান বাসী কিনতো, তাকে এখন কিনতে হবে 150 টাকা দিয়ে। তাহলে পকেটের টাকাটা কাটছে কার? আমেরিকান বাসীর। তাদের তো দৈনন্দিন জীবন চালাতে হবে, তাদের পয়সাটা বেশি লাগছে। এবার তারা গেছে খেপে যে ট্যারিফ দিয়ে তুমি দেশের কি উন্নতি করলে, তুমি তো দেশের মানুষের পকেট কাটছো। এই নিয়ে ঝটাপটি তো লেগে গেছে। আপনাদের তো অনেক আগেই বলেছি, মার্কিন কংগ্রেস, মার্কিন সেনেট এবং রিপাবলিকান দল এবং ডেমোক্র্যাটদের সব করার সঙ্গে এখন ডোনাল্ড ট্রাম্পের লেগে গেছে। এখন এখানে ভারতের সঙ্গে সুসম্পর্ক না বজায় রাখলে মালিকের সামনে তাহলে আর কোনো রাস্তা নেই। তার উপর মালিক শুনেছেন এআই সামিটে যে এখানে
প্যাট সিলিকা ভারতবর্ষে আছে। প্যাট সিলিকা হচ্ছে মাদার আর কি মেটেরিয়াল, যেটা থেকে বাকি সমস্ত কিছু হয়, প্যাট সিলিকা। আর সিলিকার প্যাট একটা হচ্ছে সারা বিশ্বের সঙ্গে সিলিকার একটা প্যাট তৈরি করা হচ্ছে। আপনি দেখেছেন খুব শিগগিরই আমাদের লুলা ডি সিলভা কলম্বিয়ার প্রেসিডেন্ট, তিনি ভারতবর্ষে এসছেন, বুকে জড়াজড়ি করে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিও বেরিয়েছে। তার সঙ্গেও আমাদের এই মিনারেল চুক্তি কিন্তু হয়ে গিয়েছে, এবং আমাদের যত এই সিলিকন টেলিকনের এই চুক্তিগুলো তার সঙ্গে হয়ে গিয়েছে। কফি যে বস্তুটা আছে আমেরিকাকে দেওয়া বন্ধ করে দিয়েছে, তো এখন সেটা সম্পূর্ণ ভারতবর্ষে আসবে। সব মিলিয়ে ভারতবর্ষ এখন একটা উঁচু জায়গায় বসে আছে। এখন ট্রাম্প দেখছে যে আমি যদি এখন ভারতবর্ষের দোরগোড়ায় এই সময় গিয়ে না পৌঁছাই, তাহলে পরে আমার পক্ষে মুশকিল। ফলে তিনি সার্জিও গোরে মারফত একটা খবর পাঠিয়েছেন যে মার্কো রুবিও শিগগির যাচ্ছেন। মার্কো রুবিও গিয়ে এখন মানে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের ডেট গুলো ঠিক করবেন, কদিন উনি থাকবেন, কি কি বিষয়ে ওনার সঙ্গে কথা হবে। ভারত সম্ভবত নিশ্চিতভাবে তাকে স্বাগত জানাবেন নরেন্দ্র মোদী। এখন সেখানে সমস্ত কিছু মানে আদান প্রদান ফয়সালা হয়ে যাবে। ভাই তুমি তোমার মতো করো, আমি তো 10% নামিয়ে দিয়েছি, আর কোনো ঝামেলা নেই। এবার এই প্যাট সিলিকার মধ্যে আমাদেরকে নাও, নিলে পরে আমরাও একটু সমৃদ্ধ হব। আর ওষুধ গুলো তোমরা প্রথম পাঠাতে শুরু করো। যেমন আমেরিকা এখন ওষুধের আকাল হয়ে গেছে, ভারতীয় ওষুধের আকাল হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া নয় তবু পয়সা দিলাম পেয়ে গেলাম, ওষুধ তো পয়সা দিলেও পাওয়া যায় না। ওষুধ হচ্ছে এমন একটা জিনিস, আর সারা পৃথিবী জুড়ে ইন্ডিয়ান মেডিসিন চলে। তা সেখানে পাঙ্গা নিতে গিয়ে এখন ট্রাম্প পড়েছেন মুশকিলে। ফলে ট্রাম্পকে এখন নিচু হতে হচ্ছে, ট্রাম্পকে ভারতবর্ষে আসতে হচ্ছে। মোদিজিকে নেমন্তন্ন করা হয়েছিল, মোদিজি হ্যাঁও বলেননি, মোদিজি নাও বলেননি। ওনার একটা অদ্ভুত কায়দা আছে, উনি হ্যাঁও বলবেন না, উনি নাও বলবেন না, উনি নিশ্চুপ থাকবেন, মধ্যিখানে দাঁড়িয়ে থাকবেন, এদিকেও যাবেন না ওদিকেও যাবেন না। ফলে এখন ট্রাম্প বাবুকে মালিককে ছুটে আসছে। তাই আমরা সবাই মিলে বলতে লেগে গেছি, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তা প্রাণনাথের অপেক্ষা আমরা করব। সামনের মাসের প্রথম সপ্তাহে মার্কো রুবিও আসছেন, তিনি কি বার্তা নিয়ে আসেন এবং বাংলাদেশের জন্য তার কি বার্তা রয়েছে সেটার জন্য আমরা অপেক্ষা করব। বাংলাদেশের জন্য নিশ্চয়ই কোনো বার্তা নিয়ে আসছেন, কারণ বাংলাদেশ হচ্ছে এখানে প্রধান ইস্যু। আমি যতবারই বলি, কেউ স্বীকার করুক বা না অস্বীকার করুক, বাংলাদেশ হচ্ছে একটা বড় ইস্যু। আর শেখ হাসিনা, আওয়ামী লীগ এখানে একটা বড় ইস্যু। যতক্ষণ না এই ইস্যুর সমাধান হবে, আমেরিকা যতক্ষণ না করবে, ততক্ষণ 10 বার যদি কুঞ্জ সাজালেও, 10 বার যদি রাধিকা তার প্রেমের গান গায়, তাহলেও কিন্তু কিছু হবে না। কুঞ্জ সাজবে, শ্রীকৃষ্ণ হয়তো থাকবেন, রাধিকাও হয়তো আসবেন, কিন্তু মিলন হবে না। ফলে কুঞ্জ সাজানো হচ্ছে, কিন্তু মিলন হবে কিনা সেটা নির্ভর করবে বাংলাদেশের সমস্যা মেটার পর। এবার আপনারা বুঝে দেখুন যে ভারতবর্ষ কোন জায়গায় এঁটে রয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আবার এখানে আসতে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এখানে এসে তিনি আমাদের মোদির সঙ্গে দেখা করবেন। এই খবরটা ঝটপট আপনাদের জানানোর জন্য আমি এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।